হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেসিক ম্যাথ। আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 2 ভিডিও নিয়ে আলোচনা করব। আগের দিনে আমরা এমসিকিউ এবং ট্রু ফলস নিয়ে আলোচনা করেছি। আজকে আর কিছু কোশ্চেন বাকি রয়ে গেছে, সেগুলো একটু লং টাইপের প্রবলেম, সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং তাহলে ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, কি বলেছে? একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসার্ধ কত? এই যে সাংখ্যমান কথাটা দেখছো, অনেকেই এই কথাটা দেখে ঘাবড়ে যায় যে এই জিনিসটা কি। সাংখ্যমান কিছু নাই, সাংখ্যমান মানে মান, জাস্ট ওহাদের মান, চোঙের আয়তনের যে মান আর বক্রতলের ক্ষেত্রফলের যে মানটা বেরোবে, মান দুটো সমান, আর কিছু না। কি বলেছে? একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের মান যদি সমান হয়, সেখান থেকে আমি ব্যাসার্ধটা মানে চোঙটার ব্যাসার্ধ নির্ণয় করব। তাহলে আমি ধরে নেব চোঙের ব্যাসার্ধ আর, ধরে নেব এখানে আমি চোঙের ব্যাসার্ধ আর একক এবং চোঙটির উচ্চতা। এই যে চোঙ কেমন দেখতে হয়, লম্ববৃত্তাকার চোঙ, পাইপ, গ্লাস, বালতি, এগুলো তো। গ্লাসটা ঠিক না, বালতি, পাইপ এবং এগুলো হচ্ছে বিভিন্ন ট্যাঙ্ক, বড় ট্যাঙ্কার, এগুলো হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ বা বোতল। তাই তো, লম্ববৃত্তাকার চোঙ হচ্ছে এইটা হচ্ছে আমার লম্ববৃত্তাকার চোঙ এবং এইটা হচ্ছে তার তলটা। এইটা হচ্ছে ব্যাসার্ধ, এটা ও এ, ও এটা ব্যাসার্ধ। আর এই যে এই ডিস্টেন্সটা, এটা আমার হলো হাইট, উচ্চতা। আমি যদি নাম দিই এম এন, তাহলে এম এনটা হচ্ছে আমার হাইট। তাহলে আয়তন কি করে পাবো? লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ এবং বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর এইচ। যেখানে আরটা ব্যাসার্ধ, এই যে ও আর, ও এটা ব্যাসার্ধ আর, ও এটা আর এর মান, ও এ বা ও এন এগুলো আর এর মান। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? যে বলেছে আয়তনের সঙ্গে বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান। তাহলে শর্তটা এভাবেই হবে, যে শর্তটা হবে আয়তন মানে পাই আর স্কোয়ার এইচ, তার সঙ্গে কি সমান? বক্রতলের ক্ষেত্রফল সমান, মানে 2 পাই আর এইচ, এইটা সমান। এই দুটো মান সমান, এখান থেকে আমাকে আর এর মান বের করতে হবে, চোঙটি ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে এইচ এইচ উভয় দিকে ক্যান্সেল হবে, পাই পাই ক্যান্সেল হবে। আচ্ছা, আর স্কোয়ার সমান কি পড়লো? 2 আর। তাহলে এইদিকে একটা আর সঙ্গে আর একটা ক্যান্সেল হবে, তাহলে এদিকে বাঁ দিকে আর সমান 2। অতএব চোঙটির ব্যাসার্ধ, চোঙটির ব্যাসার্ধ 2 একক। যদি এখানে সেমি মিটার দেওয়া থাকতো তাহলে আমরা সেমি বা মিটার লিখতাম। যেহেতু এখানে কোনো একক দেওয়া নেই, তাহলে কোনো মিটার বা সেমি দেওয়া, তাই আমরা লিখব 2 ইউনিট বা 2 একক। অর্থাৎ চোঙটির ব্যাসার্ধ মানে আর ধরেছিলাম, আর একক ব্যাসার্ধ ধরেছিলাম, তাই চোঙটির ব্যাসার্ধ হচ্ছে 2 একক। বোঝা গেল? নেক্সট একটা প্রবলেম দেখো, বলছে দেখাও যে মিশ্র দ্বিঘাত করণী √7 - √2 এর অনুবন্ধী করণী হলো 7 + √2। এইটা তো মিশ্র দ্বিঘাত করণী। এই মিশ্র দ্বিঘাত করণীটার অনুবন্ধী করণী হচ্ছে এটা, আমাকে এটা দেখাতে বলেছে। এই মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধী করণী এটা। আচ্ছা, অনুবন্ধী করণী নির্ণয়ের দুটো শর্ত আছে। শর্ত দুটো কি? যে করণীটা দেওয়া থাকবে তার অনুবন্ধী করণী সেটাই হবে যদি ওই দুটোর গুণফল আর যোগফল মূলত সংখ্যা পাই। আমরা মূলত সংখ্যা নিয়ে আগে ভিডিও বলে দিয়েছি, একটা ভিডিও করেছিলাম, সেখানে মূলত সংখ্যা সম্পর্কে বা সংখ্যা তত্ত্ব সম্পর্কে তোমাদের সম্পূর্ণ আইডিয়া ক্লিয়ার করে দেওয়া আছে, তোমরা ভিডিওটি দেখে নেবে যারা দেখোনি। তো আমি কি বললাম, অনুবন্ধীকরণী হতে গেলে দুটোর যোগফল আর দুটোর গুণফল কিন্তু মূলত সংখ্যা হতে হবে। যদি দুটোর যোগফল আর দুটোর গুণফল মূলত সংখ্যা হয়ে যায়, তাহলে আমরা বলবো অনুবন্ধীকরণী। তাহলে আমি এই দুটো যোগ করব। তাহলে এক নাম্বার কি যোগ করলে কি হবে? 7 - √2 আর 7 + √2 যোগ করলে কি হবে একটু দেখি। এদের যোগ মাঝখানে অ্যাড হবে, তাহলে 7 - √2 + 7 + √2, এই -√2 + √2 কেটে গেল, সাথে সাথে যোগ করলে 14। 14 কি? 14 মূলত সংখ্যা, কারণ 14 কে 14/1 আকার লেখা যাবে। আমি মূলত সংখ্যার ডেফিনেশন কি বলেছিলাম? যে সমস্ত সংখ্যাকে
পি বাই কিউ আকারে লেখা যাবে, সেটাকে বলবো মূলদ সংখ্যা। তাহলে 14টা হচ্ছে অবশ্যই মূলদ সংখ্যা। তাহলে একটা কন্ডিশন স্যাটিসফাই করলো। 2 নম্বরটা দেখি যে যোগফলটা তো মূলদ সংখ্যা হলো, গুণফলটা মূলদ সংখ্যা হয় কিনা। তাহলে 7 মাইনাস রুট টু আর 7 প্লাস রুট টু, এর গুণ করলে কত হবে? তাহলে আমি এই দুটোর গুণফল কি হয়, আমরা বন্ধনের গুণফল করতে হলে 7-এর সঙ্গে এই পুরোটা গুণ করবো একবার, -2 এর সঙ্গে এই পুরোটা গুণ করবো। তাহলে 7 ইন্টু 7 প্লাস রুট টু, আবার মাইনাস রুট টুর সঙ্গে আবার 7 প্লাস রুট টু, তাই তো? তাহলে 7 7 49 প্লাস 7 রুট টু মাইনাস 7 রুট টু মাইনাস প্লাস মাইনাস রুট টু গুণ করলে শুধু 2, কারণ কি রুট টুর সঙ্গে রুট টু গুণ করলে কত হয়, রুট টু এর হোল স্কোয়ার, রুট টু এর সঙ্গে শুধু 2, বা এটাকেও বলা যাবে রুট টু গুণ করলে কত হয়, রুট ওভার 2 2 4 মানে 2। অতএব কোন রুটের হোল স্কোয়ার থাকলে রুটটা উঠে যাবে এবং সেই সংখ্যাটা বসে যাবে। তাহলে 7 রুট টু মাইনাস রুট টু কেটে যাবে, তাহলে 49 মাইনাস 2 কত হচ্ছে 47, অবশ্যই মূলদ সংখ্যা। তাহলে দুটি করণীর যদি মিশ্র করণীর যোগফল আর গুণফল আমি মূলদ সংখ্যা পাই, সেটা আমি বলবো অনুবন্ধী করণী। অতএব এইটার অনুবন্ধী করণী এটা। তাহলে বোঝা গেল? ঠিক আছে। আর একটা প্রবলেম রয়েছে, প্রবলেমটা হচ্ছে উপপাদ্য প্রমাণ করতে আমাদেরকে। আমি উপপাদ্য তোমাদেরকে প্রমাণ করে দিচ্ছি, তোমরা একটু ভালো করে বুঝতে থাকো। চলো উপপাদ্যটা কি আছে দেখে নেওয়া যাক। ঠিক আছে, উপপাদ্য প্রমাণ করতে গেলে ফার্স্ট আমি বলে রাখি, আমরা 4টা স্টেপ অ্যাপ্লাই করব। 4টা স্টেপ কিন্তু কাজে লাগাবো। ফার্স্ট কি, প্রদত্ত প্রমাণ, প্রদত্ত প্রামাণ্য অঙ্কন আর প্রমাণ, প্রদত্ত প্রামাণ্য অঙ্কন আর প্রমাণ, এই 4টা স্টেপ। প্রদত্ত বলতে কি, যেটা কোশ্চেনটা আমার দেওয়া আছে, উপপাদ্যের মেন যে করলারি সেটা হচ্ছে আমার প্রদত্ত, মানে যেটা দেওয়া আছে। প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে, সেটা প্রামাণ্য বিষয়। অঙ্কন, যদি প্রমাণ করার সুবিধার্থে বা প্রমাণ করার জন্য আমার কিছু অঙ্কন করতে হতে পারে, তাহলে সেটা সেই স্টেপটা হচ্ছে অঙ্কন। আর লাস্ট হচ্ছে প্রমাণ, আমি কিভাবে প্রমাণ করব। এই 4টা স্টেপ অ্যাপ্লাই করে আমাকে উপপাদ্য প্রমাণ করতে হয়। তাহলে উপপাদ্যের ফার্স্ট আমি জেনে নেব উপপাদ্যের কোশ্চেনটা কি আছে। ফার্স্ট জেনে নেওয়া যাক উপপাদ্যের কোশ্চেন কি আছে। তাহলে উপপাদ্যের কোশ্চেনটা কি, যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। একটা বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি, চতুর্ভুজটা এমন হবে বৃত্তের ভিতরে থাকবে। বৃত্তস্থ চতুর্ভুজ মানে বৃত্তের ভিতরে চতুর্ভুজ। তো আমি ফার্স্ট একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকি, কি পাবো দেখতে। সাপোজ এইটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটা বৃত্ত এঁকেছি, বৃত্তস্থ চতুর্ভুজ এরকম। এ বি সি ডি, এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়েছে। কারণ বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি, বৃত্তের ভিতরে চতুর্ভুজ। তাহলে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ এঁকেছি। এবারে বলছে চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে আচ্ছা, চতুর্ভুজের 4টা কোণ, তাহলে এ একটা কোণ, এই একটা, এই একটা, এই একটা, তাহলে এর বিপরীত কোণ এইটা, এর বিপরীত কোণ এইটা। আমার কি করতে হবে, যে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, মানে এই কোণটা আর এই কোণটা সম্পূরক, আবার এই কোণটা সম্পূরক। তো একটু সম্পূরক আর পূরকের আইডিয়াটা একটু আমি দিয়ে দিই। সম্পূরক কোণ কাকে বলবো, যদি দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাকে আমরা বলবো সম্পূরক কোণ, আর যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাকে আমরা বলবো পূরক কোণ। তাহলে এখানে সম্পূরক কোণ মানে দুটি কোণের সমষ্টি আমাকে 180 ডিগ্রি দেখাতে হবে, বা দুই সমকোণ। 180 ডিগ্রি বা দুই সমকোণ মানে এক সমকোণ 90 ডিগ্রি, দুই সমকোণ মানে 180 ডিগ্রি। তাহলে এইটা যুক্ত এইটা সম্পূরক দেখাতে হবে, মানে এই কোণটা যুক্ত এই কোণটা 180, আবার এই কোণটা যুক্ত এই কোণটা 180, তবেই তো একটা চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি 360 হচ্ছে। তাহলে আমি ফার্স্ট কি বলেছিলাম, যে উপপাদ্য প্রমাণ করতে গেলে আমাকে 4টা স্টেপ অ্যাপ্লাই করতে হবে। প্রদত্ত, প্রামাণ্য, অঙ্কন, প্রমাণ। তাহলে প্রদত্তটা আমি লিখি, প্রদত্ত মানে কি দেওয়া আছে, কোশ্চেনে আমার কি দেওয়া আছে। তাহলে প্রথম হচ্ছে প্রদত্ত, প্রথম স্টেপ প্রদত্ত। প্রদত্ত মানে যেটা দেওয়া আছে। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে দেওয়া আছে আমাকে বৃত্তস্থ চতুর্ভুজ, এবার তার বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক প্রমাণ করতে হবে। তাহলে কি দেওয়া আছে, দেওয়া আছে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। প্রদত্ত হলো এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এটা হচ্ছে প্রদত্ত। এরপর নেক্সট কি বলেছিলাম, প্রামাণ্য। প্রামাণ্য বলতে কি প্রমাণ করতে হবে,
পরের স্টেপ হচ্ছে প্রামাণ্য, মানে কি প্রমাণ আমাকে করতে হবে। প্রমাণ করতে হবে কি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এই কোণটা যুক্ত এই কোণটা সমান 180 ডিগ্রি, আবার এই কোণটা যুক্ত এই কোণটা সমান 180 ডিগ্রি। তাহলে কি লিখবো, এ বি সি যুক্ত এডিসি, কোণ এ বি সি যুক্ত কোণ এডিসি সমান 2 সমকোণ বা 180 ডিগ্রি। আবার কোণ বিএডি আর বিসিডি, কোণ বিএডি যুক্ত কোণ বিসিডি সমান 2 সমকোণ। এটা হচ্ছে আমার প্রামাণ্য, মানে এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রদত্ত হলো, প্রামাণ্য হলো, নেক্সট কি আছে, অঙ্কন। যদি প্রমাণ করার স্বার্থে বা যদি প্রমাণ করার জন্য আমাকে অঙ্কন করতে হয়, অবশ্যই করতে হবে। অনেক উপপাদ্যের ক্ষেত্রে অঙ্কন নাও করতে হতে পারে, এই ক্ষেত্রে আমাকে অঙ্কন করতে হবে। অঙ্কনটা আমি বলে দিচ্ছি কি অঙ্কন করব। অঙ্কন স্টেপটা কি, অঙ্কনটা হচ্ছে, আচ্ছা এটা তো বৃত্তের কেন্দ্র ও, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এও আর সিও যুক্ত করলাম, কি বললাম, এও ও সিও যুক্ত করলাম, এটা হচ্ছে আমার অঙ্কন। মানে এটা ও পয়েন্ট, আমি এও আর সিও যুক্ত করলাম। তাহলে ফার্স্ট হচ্ছে প্রদত্ত প্রামাণ্য অঙ্কন। প্রদত্ত মানে যেটা দেওয়া আছে, প্রামাণ্য মানে যেটা প্রমাণ করতে হবে, আর অঙ্কন বলতে এও বা সিও আমাকে প্রমাণ করার স্বার্থে আমি অঙ্কন করে নিলাম। লাস্ট একটা পয়েন্ট কি, যেটা আমাকে আসল পয়েন্ট, মানে প্রমাণ, যেটা প্রমাণ করতে হবে আমাকে, মানে কিভাবে প্রমাণটা আমি করবো। তার পরের স্টেপ হচ্ছে প্রমাণ। ঠিক আছে, প্রমাণটা কি করব ভালো করে দেখে নাও। আচ্ছা এবিসিডি তো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ডি, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট সব কিন্তু বৃত্তের পরিধির উপরে আছে। আমি যদি এবিসি একটা বৃত্তচাপ ধরি, আবার এডিসি একটা বৃত্তচাপ ধরি, দুটো বৃত্তচাপ, এবিসি একটা এডিসি একটা, আমি ফার্স্টে ধরলাম এবিসি বৃত্তচাপ। আচ্ছা এবিসি বৃত্তচাপের উপর এইটা কেন্দ্রস্থ কোণ, এওসি কেন্দ্রস্থ কোণ, আবার এডিসি বৃত্তস্থ কোণ বা পরিস্থ কোণ। তা কি এবিসি বৃত্তচাপের উপর একটা কেন্দ্রস্থ কোণ একটা পরিস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বলতে যেটা কেন্দ্রে উৎপন্ন হয়েছে, আর পরিস্থ কোণ বলতে যেটা পরিধির উপর উৎপন্ন হয়েছে, বা পরিস্থ কোণ বৃত্তস্থ কোণ বলা হয়। তাহলে এবিসি বৃত্তচাপের উপর অবস্থিত, এওসিটা কেন্দ্রস্থ কোণ, আবার এডিসি পরিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। তাহলে কি লিখবো, প্রমাণটাই এবিসি বৃত্তচাপের উপর অবস্থিত এওসি হলো কেন্দ্রস্থ কোণ, এবং কোণ এডিসি, এডিসি হলো বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। আচ্ছা তাহলে কেন্দ্রস্থ কোণ পেলাম, আবার পরিধিস্থ কোণ পেলাম, দুটো কোণ পেলাম। তাহলে আমি কি বললাম, এই যে এওসি মানে এই কোণটা কেন্দ্রস্থ কোণ, আর এডিসি এটা হচ্ছে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। আমরা কিন্তু আগে একটা উপপাদ্য পড়েছি যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, মানে এই কেন্দ্রস্থ কোণের মানটা এই পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে কি এইখান থেকে কি বলতে পারি যে এওসি সমান 2 এডিসি, অতএব কি বলবো, এওসি সমান 2 এডিসি, বা এখান থেকে বলতে পারি কি এডিসি, এডিসি সমান, এডিসি সমান কি হাফ অফ এওসি, হাফ অফ কোণ এওসি, এটা এক নাম্বার দিয়ে রাখুন। তা কি বললাম যে এওসি সমান 2 এডিসি, কারণ কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, আমরা একটা উপপাদ্য প্রমাণ করেছি আগে অলরেডি। তাহলে এওসি সমান 2 এডিসি হলে এডিসি সমান কত, হাফ অফ এওসি, এটা এক নাম্বার দিয়ে রাখো। আচ্ছা একই রকম অনুরূপ ভাবে আমরা এবিসি বৃত্তচাপ ধরেছিলাম, তো আমরা এডিসি বৃত্তচাপ ধরবো এবারে। তাহলে এডিসি বৃত্তচাপ ধরলে তখন এওসি কেন্দ্রস্থ কোণ হয়ে যাবে, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, উল্টা কেন্দ্রস্থ কোণ, প্রবৃদ্ধ এই দিকটা হয়ে যাবে, আর এবিসিটা বৃত্তস্থ কোণ হয়ে যাবে। আর কি লিখবো, আবার
এডিসি বৃত্তচাপের দ্বারা গঠিত প্রবৃদ্ধ কোণ এওসি, প্রবৃদ্ধ কোণ এওসি হলো কেন্দ্রস্থ কোণ এবং এবিসি হলো বৃত্তস্থ কোণ। আবার আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ সেই সূত্র দিয়ে কি বলতে পারি, প্রবৃদ্ধ কোণ এওসি সমান, প্রবৃদ্ধ কোণ এওসি সমান 2abc, বা এখান থেকে কি বলতে পারি, কোণ এবিসি সমান হাফ অফ প্রবৃদ্ধ কোণ এওসি। এর 2 নাম্বার। তাই কি বললাম, একই রকম ফার্স্ট কাজটা যেটা করলাম সেকেন্ড কাজটা একই করলাম, একটা এবিসি বৃত্তচাপ আর এডিসি বৃত্তচাপ। তার এটা ছিল নরমাল কেন্দ্রস্থ কোণ, এটা প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, কারণ কেন্দ্রস্থ কোণের টোটাল কেন্দ্রস্থ কোণটা হচ্ছে 360 ডিগ্রি। প্রবৃদ্ধ এটা উল্টোটা প্রবৃদ্ধ আর সম্মুখটা হচ্ছে নরমাল কেন্দ্রস্থ কোণ। তাহলে প্রবৃদ্ধ এওসি সমান 2abc, এবিসি সমান হাফ অফ প্রবৃদ্ধ এওসি। এবার 1 নাম্বার 2 নাম্বার 1 আর 2 অ্যাড করে পাই 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই কি পাই যোগ করে, যে বাঁ দিকের সঙ্গে বাঁ দিকের যোগ, ডান দিকের সঙ্গে ডান দিকের যোগ, কোণ এডিসি যুক্ত কোণ এবিসি সমান ডান দিকের হাফ অফ কোণ এওসি যুক্ত হাফ অফ প্রবৃদ্ধ কোণ এওসি সমান হাফ কমন নাও, কোণ এওসি যুক্ত প্রবৃদ্ধ কোণ এওসি হাফ ইনটু, আচ্ছা ভালো করে লক্ষ্য করো এওসি আর প্রবৃদ্ধ এওসি টোটাল একটা এই কেন্দ্রে কোণটা টোটাল কোণ মানে 360 ডিগ্রি, 360 ডিগ্রি মানে 4 সমকোণ, 4 নং 36 360, তাহলে এটা লিখবো 4 সমকোণ। 2 2 4 সমান কত পেলাম, 2 সমকোণ। একটা প্রমাণ হলো যে এডিসি যুক্ত এবিসি সমান 2 সমকোণ, এডিসি যুক্ত এবিসি সমান 2 সমকোণ। ফার্স্ট প্রমাণটা আমার হয়ে গেল। সেকেন্ড প্রমাণটা কি, সেকেন্ড প্রমাণটা একই রকম। আচ্ছা আমরা যেমন এও আর সিও যোগ করে পেয়েছিলাম, সেকেন্ড প্রমাণটার ক্ষেত্রে লিখে দেবো অনুরূপে বিও ও ডিও যোগ করে পাই, সেকেন্ড প্রমাণটা একই রকম, অনুরূপে বিও ও ডিও যোগ করে পাই কোণ বিএডি যুক্ত কোণ বিসিডি 2 সমকোণ। বোঝা গেল? এইরকম ভাবে আমরা প্রমাণগুলো করব। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা উপপাদ্য প্রমাণ করার ক্ষেত্রে আমরা 4টা স্টেপ মনে রাখতে হবে, প্রদত্ত, প্রামাণ্য, অঙ্কন আর প্রমাণ। এই 4টা স্টেপ অ্যাপ্লাই করে আমরা প্রমাণটা করব। ঠিক আছে, আজ এই পর্যন্তই।